আমাকে কি দেখা যাচ্ছে? আমার কথা যদি শোনা গিয়ে থাকে তাহলে একটুখানি আমায় জানাবেন প্লিজ। ধ্রুবজ্যোতি ঘোষ এসছেন, দিদি শুভ সন্ধ্যা দিদি বলেছেন। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? একটুখানি লিখে দেবেন। আচ্ছা, ঠিক আছে। আমি কি শুরু করে দেব না কয়েকজনের জন্য একটুখানি অপেক্ষা করব? আপনারা যা বলবেন তাই হবে। সব ঠিক ঠিক আছে লিখেছে শান্তনু। ঠিক আছে, আমি একটুখানি অপেক্ষা করছি। কয়েকজন এসে যাক। কয়েকজন বন্ধুর জন্য একটুখানি অপেক্ষা করছি। শান্তনু, আমায় একটুখানি বলে দিও যখন শুরু করব। একটুখানি বলে দিও। পাঁচজন এসছেন দেখা যাচ্ছে। বিদ্যুৎ দা এসছেন, আমার অত্যন্ত প্রিয় কবি বিদ্যুৎ চক্রবর্তী। অনেক ধন্যবাদ বিদ্যুৎ দা। আমার মনে হয় এবারে আমি শুরু করে দিতে পারি। তাহলে আমার অনুষ্ঠান আমি শুরু করতে যাচ্ছি। দাও ধৈর্য, দাও স্থৈর্য, দাও দাও প্রাণ, হে উদারনাথ। দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান।
বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান, দাও দাও প্রাণ। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দেবশ্রী কর এই অতিমারি কালে পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে এই আকুতি জানিয়ে পাঞ্চজন্য সাহিত্য আড্ডার কাছের দূরের সমস্ত বন্ধুদের আমার হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা আর সুস্থতার কামনা করছি। সেই সঙ্গে শিল্পী সাহিত্যিকদের এক সূত্রে বেঁধে রাখার যে প্রয়াস পাঞ্চজন্য সাহিত্য আড্ডা নিয়েছে, সেজন্যে তার কর্ণধার শ্রীযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। পাঞ্চজন্য এমনই একটি ফেসবুক গ্রুপ যারা খুব কম দিনের মধ্যে সাহিত্য সংস্কৃতির একটি উপযুক্ত এবং সুন্দর পরিমণ্ডল সৃষ্টি করেছে। আমার কাছে ব্যাপারটি খুবই আকর্ষণীয়। আমি যারপন্যায় আনন্দিত যখন শান্তনু আমাকে পাঞ্চজন্যের লাইভে আমন্ত্রণ জানিয়েছে। শান্তনু আমার ভ্রাতৃসম, খুব ভালো লেখে শান্তনু। তাই আজকে আমি শান্তনুর ডাকে পাঞ্চজন্যে লাইভে আসতে পেরে সত্যি ভীষণই কৃতজ্ঞ শান্তনুর কাছে। আমি ধন্য, শান্তনুকে আমার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাঞ্চজন্য গ্রুপটিতে যেভাবে সবাই সাহিত্য সংস্কৃতির একটি সুপরিমণ্ডল সৃষ্টি করেছে, আমি তো ভীষণ আশাবাদী যে ভবিষ্যতে পাঞ্চজন্য অনেক দূর এগিয়ে যাবে, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একটি আদর্শ দৃষ্টান্তমূলক একটি ফেসবুক পেজ হয়ে থাকবে। আমার তো তাই বলেই মনে হয়। শান্তনুর অক্লান্ত প্রচেষ্টা এবং সেই সঙ্গে সমস্ত সদস্যদেরও অনেক বড় অবদান আছে পাঞ্চজন্য গ্রুপটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাঞ্চজন্যের ফেসবুক লাইভের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক যেটি আমায় খুব আকৃষ্ট করেছে, সেটি হলো যে তারা শিল্পীদের কাছে যে কোনো একটি থিম বা বিষয় তুলে ধরে, থিম বা বিষয় দেয় ইনফ্যাক্ট, যার উপরে শিল্পীরা একটুখানি আলোকপাত করে। এই ব্যাপারটি আমার কাছে ভীষণ একটি অভিনব ব্যাপার বলে মনে হয়েছে। অন্য গ্রুপ থেকে সেটা আমার কাছে একটুখানি আলাদা মনে হয়েছে, আমাকে ভীষণ আকর্ষণ করেছে ব্যাপারটি। তো আজকে আমাকে বলা হয়েছে আবৃত্তি নিয়ে কিছু বলতে। আমার স্বল্প জ্ঞানের পরিধিতে আমি একটুখানি আলোকপাত করার চেষ্টা করছি। আবৃত্তি বা রিসাইটেশন সাধারণ ধারণায় শ্রোতার সম্মুখে কোনো কবিতা বা বক্তব্যকে আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করার একটি শিল্প। সাধারণত কলকাতা, বাংলাদেশ এবং জাপানে আবৃত্তির চর্চা হয়ে থাকে। সাহিত্য মানে কবিতা ও গদ্য, তার সামগ্রিক রূপকে কণ্ঠস্বরে যথাযথ প্রয়োগ ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রমিত উচ্চারণ অক্ষুণ্ণ রেখে উপযুক্ত রূপ, রস, গন্ধ সহযোগে অনুভূতি, আবেগ, ভাব, গতি, বিরাম, ছন্দ ইত্যাদির সমন্বয় সাধন ও ব্যঞ্জনার প্রকাশই হচ্ছে আবৃত্তি। আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। এই প্রবচনটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, সর্বশাস্ত্রের মধ্যে বোধ অপেক্ষা আবৃত্তি হচ্ছে শ্রেষ্ঠতর। অন্তত আবৃত্তি গবেষক কবি রামচন্দ্র পাল এমনটাই দাবি করেছেন। আবার অধ্যাপক অসিত বন্দ্যোপাধ্যায় বলেছেন, সর্বশাস্ত্রের মধ্যে একটি জিনিসকে বোঝবার আগে আবৃত্তি করা দরকার, আবৃত্তিতে তার রূপ মূর্ত হয়ে ওঠে। আজ থেকে 3000 বছর আগে
আবৃত্তি শব্দটির একটি বিশেষ অর্থ ছিল, যার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বারংবার পাঠ। বৈদিক সাহিত্য যখন রচিত হয় তখন কিন্তু আমাদের লিখবার পদ্ধতি জানা ছিল না। বৈদিক ঋষিরা রচনা করতেন মুখে মুখে, এবং সে রচনা কাগজে লিখে রাখার মতোই মুখে মুখে ধরে রাখতেন আবৃত্তির সাহায্যে। বৈদিক সাহিত্য আবৃত্তির সাহায্যে মুখে মুখে বাহিত হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। সে প্রসঙ্গে গবেষক সুকুমার সেন কি বলেছেন একটুখানি দেখছি। সুকুমার সেন বলেছেন, সে হলো লেখাপড়ার চেয়ে আবৃত্তির উৎকর্ষ। লেখাতে ভাষার সবটুকু ধরা পড়ে না, না কণ্ঠস্বর, না সুরের টান, না ঝোঁক, কিন্তু আবৃত্তিতে এসবই যথাযথ বজায় থাকে। প্রধানত এই কারণেই প্রায় 2000 বছর পর্যন্ত বেদের কবিতা কাগজে কলমে বিধৃত হয়নি, কণ্ঠে কণ্ঠে প্রবাহিত হয়ে এসেছে। তো এইটুকুই ছিল আমার খুব স্বল্প জ্ঞানের পরিসরে আজকে আবৃত্তির ওপরে সামান্য অল্প একটুখানি আলোকপাত। একজন বাচিক শিল্পী হিসেবে কবিতার সঙ্গেই আমার ওঠা বসা। কবিতা, তুমি আমার একার সঙ্গোপন, তুমি আমার নিভৃত সেই জন। কবি মনের গহনে ঘুরপাক খাওয়া কথা, আকাঙ্ক্ষিত স্বপ্ন, অনুচ্চারিত বেদনা, বিক্ষোভের ঝড়, তার বাগ্ময়ে প্রকাশ পথয়ে কবিতা। কবিতা, তুমি আমার ভালোবাসা, তোমার জন্যে বাঁচা, তোমার জন্যে হিম সন্ধেবেলা ভুবনে পেরিয়ে আসা, তোমার জন্যে বৃষ্টিতে ভেজা। ধ্রুবজ্যোতি ঘোষ লিখছেন, বা খুব সুন্দর করে বলছেন, অনেক ধন্যবাদ দিদি, পাশে থাকবেন। শান্তনু বলছে, দারুণ বলছেন দিদি, ধন্যবাদ শান্তনু, পাশে থেকো। তাহলে এবারে আমি আমার অনুষ্ঠানের মূল পর্বে চলে আসছি। আমার অনুষ্ঠান আমি তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে যাচ্ছি, যিনি আমার অন্তরে কবিতার বীজ মন্ত্র প্রথিত করেছেন, যিনি আমার না বলা বাণীর ঘনজামিনীর মাঝে লুকিয়ে আছেন, আমার জীবন দেবতা, আমার জীবনের প্রথম প্রেম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে কবিতাটি আমি বলবো এখন, এটি প্রত্যেকের জীবনের দর্শন বোধের কবিতা, জীবনে ভালো থাকার মন্ত্র। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, সত্যকে স্বীকার করে নেওয়ার সাহস সঞ্চয় করতে হয়। কবিতার নাম বোঝাপড়া। শুরু করছি। কবিতা বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবেসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা ভাই তোমারে ভাই, কতকটা এ স্বভাবের গতি, সবার তোরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম।
মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজর গুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীলি থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খালি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুর তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ধন্যবাদ। সত্যি কি অসাধারণ জীবন দর্শন বোধ। বোধহয় রবি ঠাকুরের পক্ষেই এ কথা বলা সম্ভব। সৌরভ চৌধুরী এসছে, ধন্যবাদ আমার দাদা ভাই। বোঝাপড়া একটি অন্যতম রবি ক্লাসিক, খুব ভালো বলেছিস, অনেক ধন্যবাদ, পাশে থাকিস। বিজয়া ব্যানার্জি লিখেছেন খুব ভালো লাগছে দিদি, অনেক ধন্যবাদ। আবার এরপরে আমি যে কবিতাটি আমি শোনাবো সেটি কাজী নজরুল ইসলামের লেখা একটি আনন্দের কবিতা, আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। বিদ্রোহী কবি তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী। ব্রিটিশ সরকার রাজদ্রোহিতার অপরাধে তাকে জেলবন্দি করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বসন্ত নাটকটি উৎসর্গ করলেন বিদ্রোহী কবির উদ্দেশ্যে। জেলে বসেই কবির কানে পৌঁছল সেই কথা। আনন্দিত, উচ্ছ্বসিত, বিহ্বল কবি নিজের সমস্ত আবেগ দিয়ে লিখে ফেললেন এই কবিতাখানি। কবিতার নাম আজ সৃষ্টি সুখের উল্লাসে। কবিতাটি অ্যাকচুয়ালি তালের কবিতা, তবলার দরকার হয়, কিন্তু আমি তবলা জোগাড় করতে পারিনি, তাই এমনিই বলছি। আমি জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পারবো, চেষ্টা করছি। সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্ব গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ
আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো মাধন, মুখ ফুটে আজ বুক ফাটে মরে তৃপ্ত দুঃখের সুখ হাসে ওই রিক্ত বুকের দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শসলো হুতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর দুলল আকাশ ছুটল বাতাস, গগনে ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে যায় সৃষ্টিটাকে উল্কাতে। আজ তাই দেখি আর লক্ষ্য আমার লক্ষ্য বাগের ফুল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে খুন মাখাতুন, অশোক পলাশ শিমুল ঘায়েল ফাঁক লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিঠবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মরে চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কূপের চুল ধরি ওই আসলো যত সুন্দরী, কারোর গায়ে দুগ্ধ লাখুন কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ফাঁসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফাটে না, বানের বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গান উচ্ছ্বাসে ওই আসলো আসেনি শিউলি শিথিল আসলো শিশির দুঃখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সারু সাগর হাসলো মরু কাঁপলো ভুদর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্যজাত জরায়ে মরা বাম পাশে, মনে ছুটছে গো আজ বলগা হারা অশ্ব চেন পাতলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। ধন্যবাদ। আমি জানি না এই কবিতাটা তবলা ছাড়া কতটা ফুটিয়ে তুলতে পারলাম, তবে কবিতাটি আমার খুব বলতে ইচ্ছে করছিল আপনাদের সাথে, যেহেতু আপনাদের সাথে আজকে আমার প্রথম পরিচয়, প্রথম লাইভে আসা, তাই একটুখানি আনন্দ করতে ইচ্ছে করলো, তাই সৃষ্টি সুখের উল্লাসে দিয়ে আপনাদের সাথে আমি আনন্দটা আমার ভাগ করে নিলাম। স্বরাজ নন্দী লিখেছেন খুব ভালো হচ্ছে, অনেক ধন্যবাদ। শঙ্কর সাহা বলেছেন দারুণ। দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। যে কোনো কলম সৈনিকের কাছে অনুপ্রেরণা হিসেবে তার কলম ছুটিয়ে নেওয়ার জন্য এই দুটি লাইন বোধ হয় অনেকটাই অনুপ্রেরণা যোগায়, ইন্ধন যোগায়। ক্ষণজীবিতা শুধুমাত্র ক্ষণজীবী প্রভাই ছড়ায় না, তার অনবদ্য দৃষ্টান্ত হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তার কর্ম, তার জীবনকে, এমনকি তার বয়সকে অতিক্রম করে গিয়েছে এবং তারই অতিক্রান্ত প্রতিভা আজও দেদীপ্যমান বাংলা সাহিত্যে। এখন আমি একটি সুকান্ত ভট্টাচার্যের কালোজয়ী কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতার নাম প্রিয়তমাসু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে একটুখানি
আমার মিউজিকে একটুখানি গোলযোগ হলো। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়তির মতো তরিনিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী পারমাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল। রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ। চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো সেই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কত দিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমরা আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে। ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না। তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় হয়ে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সংবর্ধনা রটবে না লোকমুখে। মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবিরি ভাবে। সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় ফেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। ধন্যবাদ। এবারে আমি আধুনিক কবিতায় চলে আসব। আমার খুব পছন্দের কবি, প্রিয় কবি, উত্তর আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বলেই আমি তাকে মনে করি, সুবোধ সরকার। সুবোধ সরকারের লেখা একটি কবিতা, কৃষ্ণকলি মাহাতো।
আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বা হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। তরিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন, রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আঁতকে উঠে বললেন, না না, আমার ফ্ল্যাটে না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার, স্যার, আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণি পরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন, হা হয়ে দেখতে লাগলেন। আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া, আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তক্ষুনি চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায়, না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। ধন্যবাদ। সত্যি কি মর্মন্তুদ, সত্যি না? এগুলো কিন্তু ঘটনা, এগুলো ঘটে। অনেক অমুক সত্যি চাপা পড়ে যায় সমাজে লজ্জার ভয়ে। আমরা মেয়েরা অনেক কিছুর সঙ্গে আপোষ করি, কম্প্রোমাইজ করি। হাথরসের ঘটনা, নির্ভয়া কাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা আজও কিন্তু আমাদের সমাজে ঘটে চলেছে অবলীলায়। রবীন্দ্রনাথ, গৌতম বুদ্ধ, মহাত্মা গান্ধীর অহিংসার মন্ত্রে দীক্ষিত ভারতবর্ষে যতই নারী মুক্তি নিয়ে বিজয় ধ্বজা উড়ুক, এখনো কিন্তু নারীরা অবহেলিত। সমাজের প্রতিটি পদক্ষেপেই তারা কিন্তু অসম্মানিত হয়। এবারে আমি আরেকটি কবিতা পড়ছি। আমার আরেক খুব প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়, সবারই খুব প্রিয় কবি। কবিতাটি একটুখানি বড়, কিন্তু কবিতাটি খুব সুন্দর। আপনারা একটু মন দিয়ে শুনলে হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে, সবারই শোনা কবিতা হয়তো।
কবিতার নাম না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে দেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্যে চিন্তা করো না। মা, আমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ। এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুর পুকুরটাকে ভেসে গেছে। কালু ফুলুরা মাছ পেয়েছে কিছু। একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরে এনেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে? আলী সাহেবের বাগানের সেই নারকল নানা চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ বলে দেখিনি? কেউ আদর করলে আমি কি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে চাইনি, আমি আর কোনো বাগানে চাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য খুব কষ্ট হয় আবার। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই, আর তুলির কথা, কালু ফুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনে পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, টিপ টিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো ঠিক আছে তো? কালু তালের বড়া বড্ড ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় দাও রে। হাবলু, মিজান, শ্রীধরদের থাবা থেকে মেয়েদের বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমাকে বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যে তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমার ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ফুলুকে স্কুলে পাঠিও।
তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও, তুমি একটা শাড়ি কেনো, বাবার জন্যে একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো বা, আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা খুটখুটে অন্ধকার, মনটা হঠাৎ কেমন করে উঠল। দুপুরবেলা চুপিসারে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটি মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বললে, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবারটি শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসে মাগি। কি করে জানলো বলো দেখিনি? তাকে আমার গায়ে লেখা আছে। আরেকটা ছেলে, চিনি না, বললে, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্যে। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপরে রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাক, তাল গাছ দুটো ভালো থাক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে। রোজ গায়ে সাবান মেখে চান করি। আমি আর তোমার মেয়ে নই মা, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যেই তোমাকে চিঠি লিখছি বা। তোমার কাছে একটি খুব অনুরোধ আছে আমার, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা। তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকে যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে। না না না, এ কি অলক্ষণে কথা আমি বলছি? তুলি বেঁচে থাক, তোমরা সবাই বেঁচে থাকো, তুলির বিয়ে যদি না হয় না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়েদের কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে। দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জেলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে আরো দূরে, যেদিকে দু চোখ যায়। এমন জায়গা নিশ্চয়ই কোথাও পাবে, কোথাও না কোথাও আছে, যেখানে মানুষরা সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না, যেখানে একটি মেয়ে শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। মা, তুমি আমার মা, আমি হারিয়ে গেছি। তুলিকে তুলি যেন আমার মতন না হয় মা। তুমি দেখো,
ধন্যবাদ। মনটা খুব বিমর্ষ হয়ে গেল না কবিতাটা পড়ে? চলুন এই বিমর্ষ মনটাতে একটুখানি রঙের ছোঁয়া দিই। এবারে চলে আসি একটা প্রেমের কবিতায়। এটি একটি প্রকৃতি প্রেমের কবিতা। কবিতাটির নাম হচ্ছে সেই গল্পটা, বিখ্যাত কবি পূর্ণেন্দু পত্রীর লেখা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। এইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। বাঁকুড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, উঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো তীরই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো। পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে জল, শত ঝর্ণা তার জল। ধন্যবাদ। স্বরাজ নন্দী লিখছেন, দারুণ কবিতা নির্বাচন, ধন্যবাদ। শান্তনু লিখেছে, চোখে জল এসে গেল। পঞ্চাশের দশকের বর্ষিয়ান কবি শঙ্খ ঘোষ ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। প্রাতিষ্ঠানিক ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে ব্যক্তি কবির প্রতিবাদী মানসিকতা ফুটে ওঠে তার বিখ্যাত কবিতা যমুনাবতীতে। স্বাধীনতা পরবর্তী পর্যায়ে খাদ্যের দাবিতে খাদ্য আন্দোলনের মিছিলের ওপরে পুলিশের নির্বিচারে গুলি চালনা এবং কিশোরী হত্যার প্রতিবাদে কবি শঙ্খ ঘোষকে লিখতে হয়েছিল তার বিখ্যাত কবিতা যমুনাবতী। আমার এবারকার নিবেদন যমুনাবতী। One more unfortunate very of breath, rashly importunate gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি,
দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দিই। হায় তোকে ভাত দিই, কি করে ভাত দিই, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে। হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারণী ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা চমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছে না হামলায়, যাসনেও হামলায় চাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডমরু, অস্ত্র ঝনঝন করে না, জানল না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। পূর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যাকে থক থক চক্কে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফুলেছে। ধন্যবাদ। আমি আপনাদের কমেন্টসগুলো খুব একটা বেশি পড়তে পারছি না, কারণ সময়টা খুবই সীমিত। আমি পরে সবার কমেন্টের জবাব দেব, আপনারা দয়া করে কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। এবারে আমি শান্তনুর লেখা একটি কবিতা পড়ছি। শান্তনু বন্দ্যোপাধ্যায় খুব ভালো লেখে। কবিতাটি আমার কাছে আজকের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণই প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। কবিতাটির নাম হচ্ছে যদি বলতে হয়। বৈভবতা বিষয়ের চাপে হারিয়ে যেতে বসেছে মনের কোমল মলিনতা, সবল হয়ে উঠছে পরশ্রী কাতরতা। মন চোখ এক হয়ে খুঁজে বেড়ায় কি নেই সেই দিকে, ধর্মের উপর আঘাত হানতে কোনোভাবেই পিছিয়ে নেই আমরা। মুখোশের আড়ালে ছেয়ে গেছে দুষ্কৃতী দুর্বৃত্তদের সঙ্গে সমাজের সুন্দর চত্বরময়। অজান্তে নিজেও বোধহয় এদের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছি। যদি নয় তবে কেন আড়ষ্ট আমাদের প্রতিবাদী কণ্ঠ? কেন সব কিছুর জন্য সরব হবে শুধু রাজনৈতিক সংগঠন ওদের মতলব অনুসারে? সে তো ওদের একই মতলব, আখের গোছাবার। এরপরও যদি জেগে গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকি, তবে জাগাবেই বা কে, কারা? কল্পনার পাতা থেকে কেউ আসবে না অবতার রূপ নিয়ে। জাগতে হবে আমাদের, রুখতে হবে আমাদের, প্রতিবাদী হতে হবে আমাদের, আপোষহীন হতে হবে আমাদের। চোখে চোখ রাখতে হবে সমাজ করার আমলাদের, বলতে হবে ওদের উদ্দেশ্যে অনেক হয়েছে, এবার হটো, এখন আমরা। অনেক ধন্যবাদ শান্তনু কবিতাটি পাঠানোর জন্যে। আজকাল আবার খুব ছেলেবেলার কথাগুলো মনে পড়ে, খুব শৈশবের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। আমার ছেলেবেলাটা খুব সাদামাটাভাবে কেটেছে যৌথ পরিবারে। সবার সাথে
মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়া, খুব সামান্য জিনিস, খুব সামান্য খাবারও সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যে যে আনন্দ ছিল, সেই আনন্দটুকু আমরা একসাথে থেকে উপভোগ করেছি। কিন্তু এখনকার দিনের সেই একক পরিবার হয়ে যাওয়ায় বোধহয় বাচ্চারা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত হয়ে হয়ে গেছে বলে মনে হয়। আমরা ছোটবেলা খেলতে যেতাম মাঠে, পাশের বাড়ির পুতুলের সঙ্গে আমার পুতুলের বিয়ে দিতাম। আবার দাদা কাদা মেখে ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো। এসব বোধহয় আর আজকালকার দিনের ছেলেমেয়েরা কল্পনাও করতে পারে না। তাদের মা বাবারা তাদের পড়াশুনোর চাপে এতটাই কোণঠাসা করে রেখেছেন, তাদের উচ্চ প্রত্যাশার দাবি পূরণের চাপগুলো বোধহয় বাচ্চাদের ওপর সব দিয়ে রেখেছেন। তো সেগুলো বোধহয় তাই বাচ্চাদের শৈশবটা, ছেলেবেলাটা অনেকটাই হারিয়ে যাচ্ছে। বাবা মায়ের প্রত্যাশার চাপের কাছে তারা নতজানু হয়ে পড়ছে। তো এই প্রসঙ্গে বিখ্যাত কবি জয় গোস্বামীর লেখা একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্যে কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের এই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাচ দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঠুকতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজে চাষ দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, খেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবে ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে, আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্যে প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলে ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে। আরো 5, আরো 5, আরো 5, 5 করেই বাড়বে। অন্য কোনো দিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো করে বাঁচ। না ভাবি, না ভাবি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, আমি তাকাই না কোনো দিকে, কোনো মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নি,
যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না ভাবি না, না না, আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত ছোট লোক। না, আমি খেলতে চাই না কখনো, খেলতে যাইনি। না, আমার কোনো বন্ধু নেই। না ভাবি না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি। ওর বাবা ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ, নানা বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম। ও বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে সে জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের একদম প্রথম পাতায়। ধন্যবাদ। সত্যি এটাই আজকালকের ছেলে মেয়েদের জীবনে মা বাবাদের চাহিদা পূরণ করতে গিয়ে সেই মর্মস্পর্শী সত্য হয়ে দাঁড়ায়। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অনেক সময় অনেক কিছুই করতে হয়, এবং সেই প্রত্যাশা যখনই সে পূরণ করতে না পারে তখনই সে ডিপ্রেশনে চলে যায়। আচ্ছা, এবারে আমি পাঞ্চজন্যেরই সদস্যা শ্রীমতী ধ্রুবজ্যোতি ঘোষের লেখা একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম হচ্ছে অসুর দলনী। খুব সুন্দর কবিতা। সুপ্তি প্রতীক্ষার রাজবালা আবেশ জড়ানো তন্দ্রালু চোখে দেখে তার জীবনের প্রথম বীর পুরুষ, রাজপুত্তর নয় স্বয়ং রাজাই। পক্ষীরাজ ঘোড়া, তেপান্তরের মাঠ, কিচ্ছু নেই গল্পে। বুক ভরা মমতা আর পেশিবহুল সুরক্ষা বলয় নিয়ে এসে যে সামনে দাঁড়ালো সে তার জনক। জীবনের প্রথম পুরুষ সম্পর্ক। সময়ের গতিময়তায় দ্বিতীয় পুরুষও আসে, সে সহোদর। সুরক্ষা বলয় সেখানেও সুদৃঢ়। তৃতীয় ও চতুর্থ পুরুষও আসে। সবটাই কি প্রথম ও দ্বিতীয়ের মতো হয়? হয় না কেন? সবাই তো পুরুষ। গরমিল হলেই স্বপ্নগুলো ডানা ঝাপটায়, অন্ধকারে হাতড়ায় পথ কানাগলিতে। ঝাপসা চোখে স্বপ্নরা সঞ্চারিত হয় সুদূর নিহারিকায়। অসুর দলনের সৃষ্টি তখনই দূর করে দিতে অন্ধতম সাচ্ছন্নতা রাজবালার। ধন্যবাদ দিদি কবিতাটি পাঠানোর জন্যে। আমরা কিছুদিন আগেই ফুটবলের জাদুকর, ফুটবলের রাজপুত্র মারাদোনাকে হারিয়েছি। আসলে 2020 সালটা বোধহয় আমাদের ক্ষতির মধ্য দিয়ে চলেছে, আমাদের ক্ষতির কোটা বোধহয় এখনো শেষ হচ্ছে না। আচমকাই চলে গেলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। কি যে ভয়ঙ্কর ক্ষতি ক্রীড়াপ্রেমীদের কাছে, সেটা বোধহয় বলে বোঝানোর না। তো সেই মারাদোনাকে নিয়ে একটি খুব সুন্দর কবিতা লিখেছেন প্রদীপ্ত ব্যানার্জি। কবিতার নাম হচ্ছে হ্যান্ডশেক। একজন, দুজন, তিনজন ছুটছে, ছোটখাটো লোকটাকে ধরবেই ধরবে। বল পায়ে সেই লোক অসীম দক্ষতায় সবাইকে পিছিয়ে রেখে গোলাজ করবেই করবে। বাঁ পায়ে জাদুচারু জাদুকর ম্যান্ড্রেক, ট্রিপলিংয়ে নাজেহাল ভূপতিত রক্ষণ। শিনবন লাল হয় রক্তের প্রবাহে, শিশুদের মতো তবু ঠোঁটে হাসি সারাক্ষণ। দেশ তার প্রাণ ছিল, দেশ ধ্যান জ্ঞান ছিল তার।
দেশের জন্যে প্রাণ বাজি রাখা অভ্যেস। বা পায়ে গোলা দেগে কাঁপিয়েছে নেট যেই, গ্যালারিতে গড়চায় আবেগের সন্ত্রাস। সরলতা পাগলামো পাশাপাশি থাকত। জীবনকে বেপরোয়া বাজি রাখা ছিল লক্ষ্য। যা খুশি তাই করি, এভাবেই বাঁচব। বিতর্ক বিবাদের সাথে ছিল সখ্য। সেই লোক মিশে আছে ফুটবল বরণে। তার খেলা মানে হলো রাত জেগে ফুটবল। ফুটবল দেখলেই তাকে মনে পড়বে আবেগে একটা লোক সততই উচ্ছল। সব কিছু শেষ, আজ নেই জাদুকর, নেই। মারাদোনা নামটাও পেল অমরত্ব। বিধাতার সাথে আজ করেছে সে হ্যান্ডশেক। কাঁদছে খেলার মাঠ, কোটি কোটি ভক্ত। ধন্যবাদ। সত্যি মারাদোনা নেই, এটা আমাদের ভাবতেও খুব কষ্ট হয়। যবের থেকে ফুটবলকে ভালোবাসতে শিখেছি, তবে থেকেই মারাদোনাকেও ভালোবাসতে শিখেছি। মারাদোনার খেলাই ফুটবলের প্রতি ভালোবাসা জন্মিয়েছে। এবারে আমি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটি প্রেমের কবিতা পাঠ করছি। আমার সময় ফুরিয়ে এসছে, আমি আর 5-7 মিনিট আর সময় নেব। কবিতার নাম হচ্ছে এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে। লিখেছেন তসলিমা নাসরিন। কি হচ্ছে আবার এসব? যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে, বুঝি মন বসছে লেখায় পড়ায়। আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক। অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিক। মন নিয়ে যত ঝামেলা আসলে। মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সব কিছু হয় না, আমার যা হয় না তা হয় না। তুমি কাল জাগালে, গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। খুবের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনোদিন। এত প্রেম কেউ দেয়নি। এমন ভেঙে চুরি ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক কি করে হলে? এত প্রেম কেন জানো? শেখালো কে? যেরকম প্রেম পাওয়ার জন্যে সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আরে শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে 108টা অসুখ পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হবে। স্বপ্নই মনে হয়।
তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না। হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত, অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে। আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি। আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আবার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিতে পারে। আগে কখনো আমি জানিনি যে কিছু মোহর শব্দের গায়ে চুমুক খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি। কি হচ্ছে আমার এসব? কি হচ্ছে বলো তো? ধন্যবাদ। আমার সর্বশেষ নিবেদন, আমি একটুখানি গুনগুন করে একটি গান করতে চাইছি। যদিও আমি গানের লোক নই, তাও আপনাদের সঙ্গে প্রথমবার এসে আমার একটু গুনগুন করতে ইচ্ছে করছে। হয়তো ভুল ভ্রান্তি হবে, আপনারা নিজ গুণে মার্জনা করবেন। আপনারা নিজ গুণে মার্জনা করবেন, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না
ভালো হয়নি জানি, অনেকটাই ভুলভ্রান্তি হয়েছে, তাও আপনাদের সাথে একটুখানি গুনগুন করলাম। আমার ভুলভ্রান্তি আপনারা নিজ গুণে মার্জনা করবেন, এটাই আমার আজকের সর্বশেষ নিবেদন ছিল। সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ধৈর্য ধরে আমার অনুষ্ঠান দেখেছেন। আজকে আমি এই লাইভে আসতে পেরে সত্যি ভীষণই আনন্দিত হয়েছি। আবারও আমি পরম মঙ্গলময়ের কাছে সবার সুস্থতা কামনা করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভগবানকে বলছি যেন এই অতিমারির যুদ্ধে আমরা জয়ী হতে পারি। শুভরাত্রি।